বলবো যে কি মনে হয় তৃণমূল ভার্সেস বিজেপি লড়াইটা কত? দেখুন, এটা তৃণমূল ভার্সেস বিজেপি নয়, এটা মমতা ব্যানার্জির উন্নয়ন ভার্সেস বিজেপি বা অন্য যারা থাকবে তাদের সঙ্গে লড়াই হবে। আমরা যা কাজ করেছি বা আমাদের মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আমার তো আশা আছে যে আগে বাড়ি যে লোকসভার সিট ছিল তার থেকে অনেকটাই বাড়বে। কয়েকটা প্রকল্পের নাম যদি বলো যেগুলো তোমার মনে হয় সব থেকে বেস্ট, যার জন্য মানুষ তোমাদের ভোট দেবে। প্রথম যেটা সবথেকে ভালো প্রকল্প হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার একটা। এই কারণেই যে আমাদের রাজ্যের যে মহিলারা ছিলেন তারা নিজেদেরকে এই আর্থিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে যাওয়া মানুষ মনে করতেন। মমতা ব্যানার্জি এদের অ্যাকাউন্টে যে 500 টাকা থেকে এখন আবার 1000 টাকা করে দিয়েছেন, তাতে তাদের মনেও একটা শক্তি জোগাড় হয়েছে এবং উৎসাহিত হয়েছে তারা যে আমাদেরও একটা ফান্ড আমরা রোজগার করতে পারছি। সবথেকে ভালো প্রকল্প এটা একটা হয়েছে। দ্বিতীয়ত স্বাস্থ্যসাথীর কথা। সেই স্বাস্থ্যসাথী হচ্ছে যে সকল নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেগুলো করাচ্ছেন। এবং আমি আমার ওয়ার্ডের কথা বলতে পারি, বিশেষ করে আমি অনেক মানুষকে পেসমেকার থেকে শুরু করে অনেক সার্জারি কেস আমি করে দিয়েছি এই স্বাস্থ্যসাথীর মধ্যে থেকে, তাদের কোনো পয়সাই লাগেনি। আচ্ছা দাদা, এই দুটো প্রকল্পের কথা তো তুমি বললে, একটা একটা করে আসি প্রকল্পগুলো নিয়ে। প্রথম বলবো যে স্বাস্থ্যসাথী কার্ড, যেটা বিনা পয়সায় চিকিৎসা করা যাবে। যেখানে হসপিটালে অলরেডি বিনা পয়সায় মানুষ চিকিৎসা পেত, সেখানে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডটাকে ইন্ট্রোডিউস করা কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল এই কারণেই যে হসপিটালগুলোর উপরে যে চাপ বাড়ছিল এবং এটা প্রাইভেট নার্সিংহোম বা হসপিটাল যেগুলো আছে সেগুলো তো আর ফ্রিতে করবে না, সেই ক্ষেত্রে চাপ কমানোর জন্য একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত এখন আপনি আবার দেখবেন যে এই স্বাস্থ্যসাথী নিয়ে হসপিটালেও কাজ হচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে যেমন ফ্রির ব্যাপার ছিল, কিছু অপারেশন বড় কেস ছিল সেগুলো করতে পারতো না, স্বাস্থ্যসাথী নিয়ে যদি আপনি হসপিটালেও যান সেটাও হচ্ছে, প্লাস নার্সিংহোম যেগুলো আছে সেগুলোও করছে। মানে হসপিটালে গেলে ডবল ফ্রি হচ্ছে, মানে আগে তো ফ্রি ছিলই, তারপরে আমি যদি আবার কার্ড দিই আবার ফ্রি। দেখুন, এটা এক একজনের এক একটা দৃষ্টিকোণ থাকবে। আমি বুকে দেখেছেন তো আমার বি পজিটিভ লাগিয়ে রেখেছি। আমাকে আপনি যেভাবে দেখবেন, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে ভাববেন হয়তো আমি কোভিড পজিটিভ বলে লাগিয়ে রেখেছি, আমার রক্তে পজিটিভ বলে আমি লাগিয়ে রেখেছি। কিন্তু আমি লাগিয়ে রেখেছি কেন আমি জানি যে আমি নিজে পজিটিভ, তার কারণ হচ্ছে আমার কাজ কর্ম কথাবার্তা বলা থেকে শুরু করে সমস্ত কিছু আমার পজিটিভ থাকবে। আমি চাই আমার সামনে যে মানুষটা আসবে সেও পজিটিভ থাকবে। এখন আপনি যদি সব নিজের দৃষ্টিভঙ্গি থেকে সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা কিন্তু আপনার ব্যাপার। রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, হ্যাঁ তো আছি আমি। রাম মন্দির প্রতিষ্ঠা হলো, যেখানে সারা দেশ কার্যত দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একদিকে রাম মন্দির, যেখানে স্বয়ং নরেন্দ্র মোদী রাম লালার মূর্তি প্রতিষ্ঠা করে, আর আরেকদিকে মৈত্রীর মিছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে। তোমার দৃষ্টিভঙ্গিতে কোনটা ঠিক? আর আরেকটা কথা অবশ্যই এর সঙ্গে যায় যে কোনো কারণে কি তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরোধিতা করলো রাম মন্দিরে, তার জন্যই কি মৈত্রীর মিছিল? কি বলবে? দেখুন, প্রথমেই বলি পলিটিক্সে আমার জন্ম থেকে তো আমি দেখছি পলিটিক্সে কখনো ভগবান আসে। আপনিও হিন্দু ঘরের ছেলে, আমিও হিন্দু ঘরের ছেলে, ঠিক আছে? রাম আমাদের দেবতা, আমার বাড়িতে আছে রাম। আমি মঙ্গলবার শনিবার হনুমানজিকেও পুজো করি, সিঁদুর লাগাই, সমস্ত কিছু করি। আমাকে মাইকে ফুঁকে বলতে হয় না যে আমি হিন্দু ঘরের ছেলে। আর যেটা বর্তমানে কেন্দ্রীয় সরকার করছে ভোটের রাজনীতিতে ধর্মকে ঢুকিয়ে, সেটা আমার মনে হয়েছে এটা নাটকালেই ভালো হতো। মমতা ব্যানার্জি তার কাজের বিনিময়ে মানুষের কাছে ভোট চাইছে, আর কেন্দ্রীয় সরকার
ধর্মের জিগির তুলে মানুষের কাছে ভোট চাইছে। এইটাই মমতার সঙ্গে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর পার্থক্য। মানুষ এই ব্যাপারটা বুঝছেন এবং দেখবেন আপনি যে 22 তারিখে যে রাম মন্দিরের আবহাওয়া ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। মানুষের কাছে আর আলোচনার বিষয় রাম মন্দির নয়, মানুষের কাছে আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের শিক্ষায় কতটা এগিয়ে দিতে পেরেছে, কেন্দ্রীয় সরকার আমাদের স্বাস্থ্য বিভাগে কতটা এগিয়ে দিতে পেরেছে, কেন্দ্রীয় সরকার আমাদেরকে অন্যান্য যে কাজ মানুষের জীবনে জড়িয়ে আছে তাতে কতটা এগিয়ে দিতে পেরেছে, চাকরি বাকরি, কালাধান, অনেক কিছুই বলেছিল। সেইগুলো মানুষ এখন কিন্তু বিবেচ্য বিষয় রেখেছে। এখন আর ধর্মের জিগির তুলে আমার মনে হয় না এবারে ভোট হবে, এবারে কাজের ভিত্তিতেই ভোট হবে। ঠিক ভোটের আগের মুহূর্তেই প্রায় 3000+ আধার কার্ড বাতিল করে দেওয়া, কোন চোখে দেখছো তুমি? এটা না করলেই ভালো হতো। মানুষকে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী নেতৃত্বে যে সরকার বিভিন্ন সময় বোকা বানানোর চেষ্টা করেছে। প্রথমে ভোটার কার্ড, রেশন কার্ড এসব করতে করতে আধার কার্ড মানুষের করে দেওয়ার পর সেই কার্ডকেও যখন বন্ধ করে দিচ্ছে তখন বোঝা যাচ্ছে এদের আরও কিছু খারাপ চিন্তাভাবনা এদের মধ্যে আছে, যেটার ফলে মানুষ যাতে অসুবিধার মধ্যে পড়ে সেই চিন্তাভাবনা আছে। আমার মনে হয় এটা না করলেই ভালো হতো। CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে আনতে চলেছিল, যার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি মনে হয় এইভাবেই আস্তে আস্তে কি ঘুরপথে সেই CAA এর পথে হাঁটছে দেশ? দেখুন, এটা আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে ভাবছেন মানুষের কথা। এই কথাগুলোর উত্তর আমার মতন যারা আছেন তারা না দিলেই ভালো হয়। বিশেষ করে আমি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এটা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মনে করবেন সেটা উত্তর দেবেন। আমি আছি তোমার ওয়ার্ডটা নিয়ে। তোমার ওয়ার্ডে তুমি আসার পর থেকে মেন কি কি কাজ করেছো যদি কয়েকটা বলো। মেন যে কাজগুলো করেছি, প্রথমে হচ্ছে ওয়ার্ডের মানুষ একটা পৌর প্রতিনিধিকে বিশ্বাস করে এবং ভরসা রাখে যে 24 ঘন্টা একটা পৌর প্রতিনিধিকে পাওয়া যাবে। এটা প্রথম করেছি। তার কারণ হচ্ছে এর আগে যারা যারা কাউন্সিলর ছিলেন তারা ছিলেন, আমি কাউকে ছোটো করে বলছি না, তারা ছিলেন পার্ট টাইমার। আমি কিন্তু মানুষকে হোল টাইমার হিসেবে কাজের জন্যে আমি নির্বাচিত হয়েছি বা নির্বাচিত করেছেন মানুষ। আমি ওয়ার্ডের প্রথমে বলি জলের যে প্রবলেমগুলো ছিল সেইগুলো অনেকটাই মেটাতে পেরেছি। এখন যদি আপনি বলেন 100%, আমি 100% বলবো না, কাজ চলতেই থাকবে, কিন্তু অনেকটাই মিটিয়ে ফেলেছি। লাইট কোনো দিন ওয়ার্ডে হলে আপনি রাত্রিবেলা ঘুরবেন, লাইট প্রচুর লাগানো হয়েছে। এবং এবারে আরও আমাদের মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফান্ড এবং মাননীয় আমাদের মন্ত্রী ডক্টর শশী বাজার ফান্ড, প্লাস আমাদের যে ইন্টিগ্রেটেড ফান্ড বা বড় ফান্ড যেগুলো আছে সেই ফান্ড থেকে আমরা যথেষ্ট লাইটেরও ব্যবস্থা করেছি, যেগুলো মানুষের জীবনে দৈনন্দিন প্রয়োজন, মানে যেটা সকাল থেকে উঠে রাত পর্যন্ত মানুষের যেগুলো দরকার সেগুলো আমরা করেছি। এবং রাস্তাঘাট সেটার একটা ব্যবস্থা করছি। বস্তিতে অনেক বস্তি আছে, আমি সেই বস্তিগুলোতে ধরুন যে বাথরুমগুলো আছে সেই বাথরুমগুলোতে আমি যেখানে সুযোগ সুবিধা পেয়েছি, যেমন একটা রিজার্ভার পেয়েছি আমি, সেখানে আমি আমাদের ফান্ড থেকে পাম্প বসিয়ে দিচ্ছি, ট্যাঙ্ক বসিয়ে দিচ্ছি, যাতে 24 ঘন্টা তারা বাথরুমেতে, ওয়াশরুমেতে যাতে জলটা পায়। আপনারা জানেন যে এই ম্যাক্সিমাম মানুষের রোগ এই তোমার বাথরুম এইসব জায়গা থেকে হয়, যেহেতু বেশি জল মানে বস্তির মানুষরা ব্যবহার করতে পারে না বলে। এগুলো আমি করেছি এবং এবারেও ফান্ডেও আমার কিছু কিছু বস্তি আছে, সেগুলোতেও এই কাজটা আমি করব, যাতে 24 ঘন্টা বস্তিগুলোতে জল থাকে। এছাড়া আমাদের অঞ্চলে যারা ধরুন বার্ধক্য মানুষ আছে, এই বার্ধক্য ভাতা যেটা আমি ডোর টু ডোর করে যাদের প্রয়োজন
আমি ম্যাক্সিমাম লোকের করিয়ে দিয়েছি। উইডো পেনশন এটা আমি করিয়ে দিয়েছি এবং এখনও সেগুলো চলছে মানে এবারের এতেও প্রচুর মানুষ তারা যারা ফিল আপ করেছিলেন দুয়ারে সরকারের মাধ্যমে, সেটা তারা ম্যাক্সিমাম মানুষ এইগুলো পাচ্ছে। আর যাতে এটা থেকে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং আমি নিজে দেখেছেন, আপনারা অনেকক্ষণ ধরেই বসে আছেন, আমি নিজে এখন রাস্তায় ছিলাম, রাস্তায় ঘুরে যেসব লাইট ফাইট যেখানে খারাপ আছে, যেখান থেকে আমাদের রিপোর্ট আছে, ড্রেনেজের রিপোর্ট আছে, সেগুলো নিজের চোখে আমি দাঁড়িয়ে থেকে কাজ করাই। মানে আমি যেটা একটু আগেই এই প্রশ্নটাই করবো ভাবছিলাম যে এসে থেকেই তো দেখছি তুমি কাজের মধ্যে বিজি, ওয়ার্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলে, তো মানুষজন কি সবসময় তোমাকে চাই মানে ডাকলেই পায় ওয়ার্ডে? একদম, আমার ফোন 24 ঘন্টা খোলা। আমি যদি কোনো কারণে তার ফোন ধরতে না পারি, তাদের সেই বিশ্বাসটা আমার ওপর আছে যে মনাদা হয়তো ফোন করবে আমাকে বা মনা আমাকে ফোন করবে। সুতরাং 24 ঘন্টার মধ্যে থেকে আমি মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। একটা জিনিস খুব লক্ষ্য করলেই দেখা যাচ্ছে, যখনই তৃণমূল কোনো কাজ করতে যাচ্ছে, ইডি সিবিআই এরা কন্টিনিউ হামলা দিচ্ছে, হামলা করে কি করছে, তাদের কাজটাকে কোনোভাবে পণ্ড করার চেষ্টা করছে বা তাদের সরাসরি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, একটা সময় পরে তাদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কি মনে হয় যে তৃণমূলের কাজকে ব্যাঘাত ঘটানোর জন্যই কি এই ইডি সিবিআই এর এই পেছনে লাগানো হচ্ছে? আমি একটু অন্যভাবে আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যেমন প্রথমেই আপনাকে বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে লড়াই করছেন কাজের বিনিময়ে। যদি সত্যি কেন্দ্রীয় সরকার সেই কাজটা করতেন, মানুষের জন্যে যদি কাজ করতেন, তাহলে আমার মনে হয় না ইডি সিবিআইয়ের প্রয়োজন ছিল। যেহেতু তারা কাজ করেনি, মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানের মধ্যে থেকে মানুষকে বোকা বানিয়েছে এবং মিডিয়া প্রচার করে মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে আজও, তাই জন্য আমার মনে হয় যে দিদিমণির সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে ওই কাজের আর ওদের বোকা বানানোর মধ্যে থেকেই এটা চলছে। তবে মানুষ, বাংলার মানুষ বিশেষ করে বাংলার মানুষ 24 ঘন্টা কিন্তু রাজনীতি করে এবং রাজনীতি নিয়ে ভাবে, কে কী পাচ্ছে না পাচ্ছে এগুলো নিয়ে ভাবে। অন্য অন্য স্টেটে কী হয় আমি জানি না, সুতরাং বাংলার মানুষ অনেক সচেতন, সজাগ। তারা আগামী দিন যে ভোট আসছে 24-এর লোকসভায়, আপনারা রেজাল্টটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তুমি তোমার ওয়ার্ডটাকে নিয়ে কতটা আশাবাদী এবার ভোটের জন্য? আমি তো যে কাজ করেছি এবং 24 ঘন্টা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে 365 দিন বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে যে যোগাযোগ রেখেছি, আমার আশা আমরা যে ভোটে জিতেছিলাম, আমি এখানে কর্পোরেশন ইলেকশনে যে ভোটে জিতেছিলাম, লোকসভাতে চেষ্টা করব সেই ভোটে জেতানোর আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। লাস্ট একটা প্রশ্ন করব, সামনে ভোট আর কয়েকটা দিন বাকি আছে, সেই কথা মাথায় রেখে পর্দার উপরে যারা অনুষ্ঠানটা দেখছে তাদের উদ্দেশ্যে, যারা তোমার ভোটার তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? বার্তা একটাই দেবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস রাখবেন, ভরসা করবেন। দিদিমণি যেটা বলেছিলেন বাংলার মেয়েকেই চাই, সেই বাংলার মেয়েকেই ভোট দেবেন। আর অঞ্চলে অঞ্চলে যারা আমরা পৌর প্রতিনিধিরা আছি, বিশেষ করে আমি আমার অঞ্চলের মানুষের কাছে বলবো, আপনারা আমার ওপর বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমি যে কথা দিয়েছি 24 ঘন্টা আপনাদের পাশে থেকে কাজ করার, সেটা তলা থেকেই শুরু হবে, মানে কাউন্সিলরের কাছ থেকেই শুরু হবে এবং সেটা এমপি পর্যন্ত পৌঁছে যাবে এই কাজ। এই বিশ্বাসটা আপনি রাখবেন, আমি আমার অঞ্চলের মানুষের কাছে বলবো, বিশ্বাসটা রাখুন। আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো।